গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল সকাল একটা মিষ্টি ব্লগ নিয়ে, সুন্দর ব্লগ নিয়ে তোমাদের কাছ থেকে আজকে দিনটা শুরু করলাম। তো ঘুম থেকে উঠেই আজকে ফার্স্ট কাজই করছি, বিছনাটা করছি। আমার সকালবেলার বেড ক্লিনটা আজকে সকাল সকাল সেরে নিচ্ছি। কেন বলো তো, প্রতিদিন আমার কিন্তু বিছনা টিছনাগুলো পরিষ্কার, চাদর পাল্টানো, এগুলো কিন্তু আমি করি প্রায় রান্না বান্না শেষ করি তারপর দুপুরবেলা। কিন্তু আজকে আমি চিন্তা করলাম যে না, আজকে সকাল সকালই বিছনা টিছনাগুলো না পরিষ্কার করে নিই। কারণ এটা একটা সত্যি কথাই, বিছনা তোলা, বিছনা পরিষ্কার করা, তারপর ধরো জামা কাপড় ভাঁজ করা, তারপরে ঘর মোছা, ঝাড় দেওয়া, যেগুলো বাসি কাজ হয় সকালে, সেগুলো কিন্তু সত্যি কথা একটা বিশাল বড় কাজ। সেই কাজগুলো যদি একটু সেরে নেওয়া যায়, তাহলে কিন্তু সারাদিনের কাজটা অনেকটা হালকা হয়ে যায়। তো সেই কারণে আজকে ভাবলাম যে না, দরকার নেই। প্রতিদিনই তো বাজার হাট রান্না বান্না এইগুলো করি, তারপরে বিছনা টিছনাগুলো পরিষ্কার করে আজকে সেটা আর করবো না। আজকে কিন্তু ভিডিওটা আমি একটু অন্যরকমভাবেই দেখো শুরু করলাম। অন্য দিনের থেকে আজকের ভিডিওটা একটু অন্যরকম। কারণটা হলো, সকাল সকাল তো আমি বলো উঠে তো দাঁত ব্রাশ করি, জামা কাপড় তুলি, ঘরে আসি, চা খাই, রান্নাঘরে যাই। কিন্তু আজকে কিন্তু আমার নিজের ঘর থেকে আজকের ভিডিওটা কিন্তু স্টার্ট করলাম। তো দেখো, আজকে হলো ৪ দিন, হ্যাঁ না ৪ দিন না, ৩ দিন পর আজকে বিছানার চাদরটা কিন্তু আমি তুলছি। তো চাদরটা তুলছি, আর আজকে বালিশ ওষাগুলো চেঞ্জ করবো। আর বালিশ ওষাগুলো কিন্তু ৬ দিনের মতন হয়ে গেছে। তো আমি না হিসাব রাখি যে কবে কবে আমি চাদর তুলি বা বিছনার চাদরের বালিশ ওষা চেঞ্জ করি, এগুলো সব আমি খেয়াল রাখি। তো আজকে দেখো এই চাদরটা পাচ্ছি, আর এই চাদরটা কিন্তু আমার মা আমায় দিয়েছিল, আমার মাকে দিয়েছিল, আমার মামা বাড়ির থেকে দিয়েছিল। মানে শুনেছিলাম আমি আর কি, মা গল্প করেছিল। তো মা না এই চাদরটা আমায় দিয়ে দিয়েছে, কারণ হলো কারণ মা না এত মোটা ভারী চাদর না কাচতে পারে না। তো সেই কারণের জন্যে মা আমাকে এই চাদরটা দিয়ে দিয়েছিল। বলল যে, "এত ভারী চাদর, আমার তো হাঁটু ব্যথা, আর পারি না, আমার খুব কষ্ট হয়। তো তুই যদি চাদরটা নিস, তো নিয়ে যেতে পারিস। কারণ তুই ভিডিও করিস, তারপরে সব রকম সারাদিনের রুটিন শেয়ার করিস, বেড ক্লিন করিস। তো তোর তো লাগে একঘেয়ে চাদর বিছানায় পাতলে ভালো লাগে না। তো তুই তাহলে নিয়ে যাস।" তো সেই কারণে আমাকে এটা দিয়েছিল। আর আমি নিজেই চাদর কাচতে পারবো, অসুবিধা হবে না। কারণ মা তো বয়স হয়েছে, পারে না। তার জন্যে মা এটা আমায় দিয়ে দিয়েছিল। তো এটা অনেক দিন ধরে এনেছি। তবে হ্যাঁ, এই চাদরটা কিন্তু ভীষণ নোংরা হয়। কেন বলো তো? যেহেতু এটা হালকা কালার, মানে এটা কিন্তু দূর থেকে জানি না তোমরা কিরম কালার মনে করছো। এটা কিন্তু অফ হোয়াইট কালার। আর চাদরটা মানে ২-৩ দিনেইতেই না একদম নোংরা, নোংরা হয়ে যায়। মানে পায়ের দাগ ফাগ লাগে, নোংরা হয়ে যায়। তো বেশিদিন রাখা যায় না। কিন্তু এই চাদরটা কিন্তু কাচলে মানে সাবানে দিলে না এত ভারী হয়ে যায়, এত ভারী হয়ে যায়, মানে কি বলবো তোমাদের। কিন্তু এই চাদরটা আমি সবসময় পাতি না। তো মাঝে সাঝে পাতি। কিন্তু চাদরটা কিন্তু খুব ভালো। মানে একদম মানে কটনের ওপর তো, মানে খুব মোটা কটনের। তো খুব মানে শুয়েও-টুয়েও খুব আরাম। মানে গরমকালে তো খুব সুন্দর শুয়ে আরাম হবে। মানে একদম কটনের, সেই জন্যে। তো দেখো এখানে বিছনা-টিছনা তুলে বালিশ ওষা-টোষাগুলো একদম চেঞ্জ করলাম। এখন যখন আমি সকালবেলা ঘুম থেকে উঠে সংসারের কাজ করি, শীত গ্রীষ্ম বর্ষা, যে জল ঘাটা বলো, রোদ বলো, গরম বলো, ঠান্ডা বলো, সব কিছুতেই যখন কাজকর্ম করি, তখন বিয়ের আগে বাড়ির কথা, মার কথা খুব মনে পড়ে। আগে যখন বিয়ের আগে ঘুম থেকে উঠতাম, আমার মা আমাকে গরম জল ঠান্ডা জল মিশিয়ে দিত দাঁত ব্রাশ করার জন্যে। এখন আর এইসব কোথায়? এখন ঠান্ডা জলেই দাঁত মাজি, মুখ ধুই, বা ছাদের কলের জলটাতে একটু মুখ ধুই। আর আগে মা আমাকে মগে করে ঠান্ডা গরম জল মিশিয়ে দিত। মা বলতো যে, "তুই সকালবেলা উঠেছিস, তোর ঠান্ডা লেগে যাবে। তুই ঠান্ডা জলে মুখ ধুলে কোচিনে যাবি, পড়তে যাবি, এত সকালে মুখ ধুলে তোর ঠান্ডা লাগবে। তুই গরম ঠান্ডা জল করে দিচ্ছি, তুই মুখ ধো।" মা গরম ঠান্ডা জল করে দিত, পায়ে মোজা পরিয়ে দিত, সোয়েটার পরিয়ে দিত, টুপি পরিয়ে দিত। তারপরে আমাকে কোচিনে আমি চলে যেতাম পড়তে। তো সেটাই চিন্তা করি যে বিয়ের আগের জীবন আর বিয়ের পরের জীবন কত আলাদা হয়। মার মতন কেউ ভালোবাসতে পারে না। মার মতন কেউ আপন হয় না। ঘুম থেকে উঠলে মুখের সামনে জল দিত, চা বিস্কুট দিত। আর এখন নিজের চা নিজে নিয়ে খেতে হয়। নিজে রান্না করে নিজে খেতে হয়। নিজে রান্না করে বেড়ে খেতে হয়। আর আগে মা গরস করে মুখে দিয়ে খাইয়ে দিত। তো সেগুলোই একেক সময় চিন্তা করি যে কী অবস্থা। মানে সত্যি বিয়ের পরের থেকে
মানে বিয়ের আগে থেকে বিয়ের পরে একটা মেয়ের জীবনে প্রচুর পরিবর্তন হয়, প্রচুর পরিবর্তন, সম্পূর্ণভাবে পরিবর্তন হয়ে যায়। তো সেটাই চিন্তা করি, মাঝে মাঝে ভাবি যে তখন মা কত আহ্লাদ দিত, ভালোবাসতো। আর মা এটাও বলতো যে আমার ঘরে যতদিন আছিস ততদিন তো তোকে কাজকর্ম করতে হবে না, আম, বিয়ের পর তো কাজ তো তোকে করতেই হবে, বরঞ্চ এখন তোকে কাজ করতে হবে না, আমি সব কিছু করে দিচ্ছি। আর এটাও সত্যি, এখনো পর্যন্ত বাপের বাড়ি গেলে, মার কাছে গেলে মা এটাই বলে যে আমি তো কাজকর্ম করতে পারি, তোকে করতে হবে না, তুই তো ওখানে রান্না বান্না করে খাস, খাওয়াস, তোকে কাজকর্ম করতে হয়, তোর রেস্ট হয় না, এখানে 2 দিন এসছিস, তুই এখানে রেস্ট কর। এই কথাটা মা বলে, তো সেগুলোই আর কি মনে পড়ে। আর আজকে সকালে, আর এখন সকালে উঠে দেখো কোনো কিছুই নয়, সব কিছুই কিন্তু আমাকে করতে হয় সংসারের জন্যে। এই জন্যেই বলে যে শ্বশুরবাড়ি আর বাপের বাড়ির মধ্যে অনেক তফাৎ, মা আর শাশুড়ির মধ্যে অনেক তফাৎ। এই জন্যেই তফাৎ দেয়। মা কোনো, মানে শাশুড়ি কোনো দিন মা হতে পারে না, আর বউও কোনো দিন মেয়ে হতে পারে না। এটা কিন্তু অতি বাস্তব কথা, তাই না বলো? আমারও সেটা এখন মনে হয়। তো মায়ের মতন টান, ভালোবাসা, দরদ, সেটা কোনো কারোর কোনো দিন হবে না। আ তো সেগুলো না এখন সকালবেলায় কাজকর্ম করি বা কোনো সময় ধরো একা, একা বসে থাকি, শুয়ে থাকি। তখন এই জিনিসগুলো খুব মনে পড়ে। আ তো মনে পড়লে আর কি হবে বলো? কিছু তো করার নেই। আর মানে সময়ের সাথে, সাথে কত কিছু যে পরিবর্তন হয়ে যায় আর কি বলবো। তো সেটাই চিন্তা করি। আগে মা কি করতো, শীতকালে রাত্রিবেলাতে মা আমাকে খাইয়ে দিত। কেন খাইয়ে দিত? যে আমি যদি নিজে হাতে খাই তাহলে আমাকে রাত্রিবেলা ঠান্ডায় হাত ধুতে হবে। সেই জন্যে সেই ঠান্ডাটা যদি লেগে যায়, সেই হাত ধুতে গিয়ে যদি মেয়ের ঠান্ডা লেগে যায়, ঠান্ডার জল ধরবে, সেটাও মার কাছে কষ্ট। মা কি করতো, সেই জন্য আমাকে মা খাইয়ে দিত। খাইয়ে দিয়ে আমাকে বলত, "তুই শুয়ে পড়, আর নয়তো পড়তে বসলে পড়।" তো সেইগুলোই আর কি চিন্তা করি। আর এখন রাত্রি 11টা, 11:30 অবধি জল ছাড়া আমার গতি নেই। জলের কাজ আমাকে করতেই হয়। তাই বলে ভেবো না যে রাত্রি 11টা, 11:30টায় বাসন মাজি। না, হাত ধুই, মুখ ধুই, আ এঁঠো থালা বাসন বার করি, এঁঠো জায়গা মুছি, রান্না করি। তো সে তো জলের কাজ করতে হয় না? হাত তো ধুতে হয়। হাত না ধুয়ে তো আর কোনো কাজ হয় না। তো এইগুলো তোমাদের কাছে বলতাম না। একটা কথার পৃষ্ঠে কথা মনে পড়ে গেল। আর এখন সেই মেয়েই দেখো সকাল থেকে উঠে সমস্ত কিছু করে। আর আগে কিছুই করতো না। হয়তো এই জন্যেই মারা বোঝে যে মেয়েরা তো পরের সংসারে গেলে কাজ করতে হবে। তার থেকে এখন বিশ্রামই করুক। তো সকাল সকাল মনের দুঃখে কষ্টের কথাগুলো তোমাদের কাছে আজকে শেয়ার করে ফেললাম। আর সেগুলো বলতে বলতে দেখো কতগুলো কাজও আমার হয়ে গেল। তো সকালবেলা উঠে তো বাসি কাজগুলো মোটামুটি সেরে নিয়েছি। আর আজকে সকালবেলা কিন্তু উঠেছি অনেকটা সকালে, কেউ কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি। মানে হয়তো জাগনা পেয়েছে ঘরে, কিন্তু কেউ ওঠেনি। কিন্তু আমি কিন্তু আজ সকাল সকাল উঠে আমার বাসি কাজকর্ম কমপ্লিট করে দেখো আমি কিন্তু নিচে চলে এসেছি। আর মানে নিচে যখন আসছিলাম তখন সমস্ত জল ঠল হাত পা মুখ ধুয়েছি, তো বাসি জামা কাপড় ছেড়েছি। এত ঠান্ডা লাগছিলো, এত ঠান্ডা লাগছিলো, তার জন্য দেখো আমি আবার একটা সোয়েটারের ওপর আবার ফ্যালননের নাইটি পরেছি। এত ঠান্ডা লাগছিলো, তবে চা কিন্তু এখনও করিনি। সকালবেলায় এসেই দেখো আজকে এই বক্সটা না পরিষ্কার করছি। কদিন ধরেই ভাবছিলাম এই বক্সটা একটু পরিষ্কার করব। মানে এত তেল কাস্ট হয়েছে, এত তেল কাস্ট হয়েছে কি বলবো, মানে কৌটোগুলো না, কিন্তু কৌটো রাখার যে সেলফটা আছে না, ওই সেলফগুলো এত তেল কাস্ট হয়েছে, মানে কি বলবো তোমাদের। তো সেই জন্যে ভিতরের তাকগুলো ভালো করে জল ন্যাকড়া চিপড়িয়ে মুছে নিচ্ছি। আর বাইরেটা কিন্তু একটু স্কচ ব্রাইট দিয়ে সাবান দিয়ে হালকা হালকা করে ঘষবো, নয়তো না এগুলো লাল কালারের যে সালমাইকাটা আছে না, এই কালারটা পুরো নষ্ট হয়ে যাবে। তো এই সেলফটার মধ্যে না আমি তোমার সব রকমের ডাল, তারপরে বড়ি, পাঁপড়, তারপরে তোমার বাতাসা, গোবিন্দভোগ চাল, মানে যত রকমের রান্নার সরঞ্জাম থাকে এইগুলো কিন্তু আমি এই সেলফটার মধ্যেই সমস্ত গুছিয়ে রাখি। তো সকালবেলার টাইমেও কিন্তু আমি রান্নাঘরে লাইট জ্বালাই। কেন বলো তো? মানে একদম সকালবেলায় রান্নাঘরে লাইট জ্বালাই, কারণ হলো যে সকালবেলায় যদি জানলাগুলো এসে খুলে দিই না, এত ঘরটা ঠান্ডা হয়ে যায়, রান্নাঘরটা ভীষণ শীত করে। আর একদম বরফের মতন ঠান্ডা হয়ে যায়। মানে আমাদের না শীতকালটায় না রান্নাঘরটা একদম ঠান্ডা, আর গরমকালে তেমনি গরম, মানে রান্নাঘরটা।
তো সেই কারণের জন্য সকালবেলা আজকে লাইট জ্বালিয়েই না কাজ করছি, জানলা ফাল্লা কিচ্ছু খুলিনি। তবে রোদ উঠেছে, হালকা হালকা রোদ উঠেছে, খুব একটা রোদ ওঠেনি। আর রান্নাবান্না করার পরে না আর ইচ্ছা করে না এই এক্সট্রা এক্সট্রা রান্নাঘরের কাজগুলো করতে। তো সেই জন্য ভাবলাম কি না, আজকে বরঞ্চ একটা কাজ করি, কেউ যখন ওঠেনি আর মোটামুটি কিছুটা কাজও এগিয়ে পিছিয়ে রেখেছি ওপরে, তাহলে আজকে এই কাজগুলো করে নিই। মানে এই পরিষ্কারের কাজগুলো করে ঠরে নিয়ে তারপর আজকে রান্না বান্নার কাজে হাত দেবো। আর তার আগে অবশ্য চা খাবো, চা টাগুলো খাবো, তারপর তোমাদের দাদাভাই উঠলে আবার বাজার হাট কী করে না করে কিছু জানি না, তো সেগুলোও করবে। তো দেখো এটা পরিষ্কার করলাম, আর এই ওপরটা দেখো হালকা স্কচ ব্রাইট দিয়ে পরিষ্কার করে দিচ্ছি। আমি না কলিং দিয়ে করি না, জানি না তোমরা কী দিয়ে মানে কী দিয়ে পরিষ্কার করো, কিন্তু আমি কিন্তু স্কচ ব্রাইট দিয়ে একদম জোরে জোরে ঘষছি না, জাস্ট হালকা করে একটু ঘষছি, যাতে মানে তেল তেল ব্যাপারটা যেটা সেটা যেন উঠে যায়। তো এত তেল হয়েছে আর কী বলবো, তো এরমভাবে ভেজা ন্যাকড়া দিয়ে আমি আবার মুছে রাখবো। তো এই সেলফটাই করছি, মানে এখন আর সবগুলো করা সম্ভব না, কারণ বলো তো মানে পরে যদি করি না, মানে এখন যদি সমস্ত সেলফগুলো পরিষ্কার করি, মানে রান্নাঘরের, তারপর ভিতরে যে টেবিলের সামনে যে সেলফ আছে সেগুলো যদি করি না, তাহলে অনেকটা দেরি হয়ে যাবে। এদিকে আবার তোমাদের দাদাভাই যদি উঠে দেখে যে আমি এইগুলো করছি সকালের টাইমে, আর চিল্লাতে শুরু করে দেবে, বলবে এগুলো এখন করছো কেন, চা না করে চা না খেয়ে। সেই জন্যে এইটা একটু বড় সেলফ, তো এটার মধ্যে অনেক জিনিস আছে, সেই জন্যে এইটা আগে পরিষ্কার করে নিলাম। আর দেখো কি সুন্দর চকচক চকচক করছে। জানি না তোমরা ক্যামেরাতে কীরম বুঝছো বা আলোর জন্যে কীরম বুঝছো, কিন্তু আমি বুঝতে পারছি বেশ ভালো চকচকে আর পরিষ্কার হয়ে গেছে। তো রান্নাঘরের টুকটাক কাজকর্ম বা রান্নাঘরের এইসবগুলো আমি খুঁটিনাটি কাজগুলো না এইভাবেই করি। তবে এগুলো মানে সবসময় করা হয় না, অন্তত ২ মাস অন্তর অন্তর আমি পরিষ্কার করি। মানে যদি ২ মাস কেন, যদি সেটা ১ মাসের মধ্যেও দেখি যে তেল তেল হয়ে গেছে, পরিষ্কার করার দরকার, তখনও কিন্তু আমি করি, আমার কোনো ঠিক নেই। মানে অবস্থা বুঝে ব্যবস্থা আর কি কাজকর্ম। তো চলো এটা মোটামুটি পরিষ্কার হয়ে গেল। নিয়ে এবার আমি একটু চা বসাবো, কারণ ভীষণ ঠান্ডাও লেগেছে, মানে ঠান্ডা লাগছে, এবার চা না খেলে আর কোনো কাজকর্মই করতে পারবো না। আগে চা করি, তারপর চা খেয়ে বাকি কাজ করব। সাথে থাকো, দেখতে থাকো তো দেখো সকাল সকাল কিন্তু বাজার হাট চলে এসেছে। এখানে দেখো ফুলকপি নিয়ে এসছে, শিম, কাঁচা লঙ্কা, পেঁপে, ক্যাপসিকাম, বিট, তারপরে কুমড়ো, কাঁচা কুমড়ো, আর প্যাকেটের মধ্যে দেখো নিয়ে এসছে কড়াইশুঁটি। তো বলেছিলাম এই কড়াইশুঁটি আনতে, ওই জন্য কড়াইশুঁটি নিয়ে এসছে। তো এগুলো সমস্ত তোমাদের কিন্তু একটু দেখিয়ে দিলাম। এবার আমি এগুলো গুছিয়ে রাখবো, যেগুলো রান্না হবে মনে করব, তো সেগুলোই থাকবে, আর বাকি কিন্তু সব গুছিয়ে রাখবো। তো এখনও শাশুড়ি নিচে নামেনি, নিচে নামলে ওনাকে আবার জিজ্ঞাসাও করবো যে কী মানে কাটাকাটি হবে, কি রান্না হবে না হবে। তো আপাতত এখন একটুখানি গুছিয়ে রাখছি, মানে ফ্রিজের এই বাস্কেটের মধ্যে। আর তোমাদের দাদাভাই আবার দেখো ওই হ্যান্ড ওয়াশ আছে না, তো হ্যান্ড ওয়াশের শিশিটার মধ্যে হ্যান্ড ওয়াশটা শেষ হয়ে গেছিলো, ও আবার প্যাকেট থেকে হ্যান্ড ওয়াশটা একটু ঢেলে রাখলো ওই রান্নাঘরের বেসিনের সামনে, যে হাত টাত ধোয়ার জন্য আর কি সবসময় সেগুলো। আর ফুলকপিগুলো দেখো আমি এখন তুলে রাখছি, কারণ চা তো করা হয়ে গেছে, কিন্তু আমি চা খেয়েছি, কিন্তু আর কেউ চা এখনও খায়নি। তো চৌকিতে বসে সবাই চা খাবে, তো সেই কারণের জন্য চৌকির মধ্যে তো সবজিগুলো ঢেলে তোমাদের দেখালাম, তো সেই জন্যে চৌকিটা একটু ফাঁকা করে দিচ্ছি, কারণ এখানে বসে চা খাবে, খাওয়া দাওয়া হলে তারপর কাটাকাটি হবে। তো আপাতত আমি এখন ভাতটা অন্তত বসিয়ে দেবো। ভাত বসিয়ে দিয়ে টুকটাক বাসন আছে, কিছু বাসন আছে যেগুলো আগে আমি মাজিনি, তো সেই বাসনগুলো এখন আমি মাজবো। মেজে ঠেজে, মানে আমি না প্রতিদিনই করি, কিছু বাসন থাকলে সেগুলো আমি মানে ভাত বসিয়েই মাজি, আমার সুবিধা হয়, মানে ভাতটাও হতে থাকে আর আমার বাসন মাজার কাজটাও কিন্তু কমপ্লিট হয়ে যায়। তো বাসন মাজবো বলে না ওপরে ফ্যালডনের নাইটিটা না খুলে ফেললাম, কেন বলো তো, কেন ফ্যালডনের নাইটিটা তো অনেকটা মানে মানে হাতাটা অনেকটা বড়, জানো তো, আমি না গুটিয়ে গুটিয়ে কাজ করি। আর এখন যদি সকালবেলা বাসন মাজতে গিয়ে ফ্যালডনের নাইটির হাতাটা ভিজে যায়, তো গেল মানে একদম কম, কারণ আমার না ফ্যালডনের নাইটি একটাই, আর বেশি যখন ঠান্ডা লাগে তখন ওই সোয়েটারের উপরে আবার ফ্যালডনের নাইটিটা গলিয়ে নিই। তো এখন কাজকর্ম করব, তো অতটা শীত আর কি করবে না। তারপরে চা ঠাগুলো খেয়েছি,
তো এতটা শীত করছে না, তো তবে হ্যাঁ ভীষণ একটা হাওয়া দিচ্ছে, তার জন্য মাথায় দেখো একটা স্কার্ফটা পরলাম আর ওদিকে নাইটিটা একটু খুলে নিলাম, কেন বলতো যতই হোক বাসন কোসন মাজলে একটা ছিটা ছাটা যায়, তারপর ভিজে গেলে তো মুশকিল হয়ে যাবে। কারণ আমি না আবার সকালের দিকেই নাইটিটা পরি, মানে বেশি ঠান্ডা পড়ার জন্যে, আবার কিন্তু বিকেলের দিকে ভাত খাওয়ার পর বেশ ঠান্ডা লাগে, তখন আবার এই নাইটিটা পরি। তো ২ দিন ৩ দিন পরে তারপর আমি কিন্তু কাচতে বার করে দিই নাইটিটা। তো রান্না ঠান্নার টাইমে পরি না। কারণ দেখো রান্না যখন করি তখন কী হয় বলো তো, মানে মাছ-কচি রান্না করি বা নিরামিষের দিন নিরামিষ রান্না করি, একটা গন্ধ হয় মাছ-কচের। তো সেই কারণের জন্যই নাইটিটা আমি সবসময় পরি না। যখন দেখি কোনো কাজকর্ম একটু বেশি আছে তখন আমি এটা খুলে রাখি। যেমন দেখো এখন বাসন-টাসনগুলো মাজছি বলে এগুলো সব খুলে রাখছি। তো এগুলো ছিল কালকে রাত্রিবেলার কিছু খাওয়ার বাসন, মানে রুটি খাওয়ার বাসন। তো এমনিতে তো মানে দুপুরবেলা ভাত খাওয়া অবধি সমস্ত বাসনই আমার মাজা ঘষা হয়ে যায়। তো কিছুদিন ধরে ঠান্ডাটা এতটাই বেশি পড়েছে যে একদম যে রাত্রিবেলা চা খাওয়ার বাসন বা রাত্রিবেলা যে টুকটাক বাসন বেরোয় সেগুলো আর মাজা এখন আর হয় না। কারণ ভীষণ ঠান্ডা পড়েছে, মাজতে আর পারছি না, তার জন্য এখন সকালবেলা করেই মাজি। তো একদম সকালেও মাজছি না, কারণ ভীষণ ঠান্ডার জন্যই সকালবেলা উঠে মাজি না, একটু বেলার দিকে মাজি। ওই যে বললাম চা টা খেয়ে ভাত বসিয়ে নিয়ে তারপর বাসনগুলো মাজি। তো দেখো আর বাসনগুলো সমস্ত নিচেই রাখা ছিল, কারণ আমি একটু জল দিয়ে না বাসনগুলো ভিজিয়ে রেখে দিই। কারণ শীতকালে বাসন-কোসন যদি জলে না ভেজাই না একদম শক্ত হয়ে যায়। তো সেই জন্যে রাত্রিবেলাতেই জল দিয়ে না ভিজিয়ে রাখি। তো তাতে কি হয় সকালবেলা সমস্ত বাসনগুলো নরম হয়ে যায় আর এঁঠো-কাঁটাটাও উঠে যায়। আর এইদিকে দেখো তোমাদের দাদাভাই নিয়ে এসেছে আজকে পাবদা মাছ। তো ভাগ্নির আর ছেলের জন্যে নিয়ে এসেছে মানে কাতলা মাছ। মানে ওরা যেহেতু পাবদা মাছ খায় না, ওদের জন্যে পাবদা মাছটা আনেনি। তো আমাদের জন্যে পাবদা মাছ এনেছে। তো শাশুড়ি বলল যে, "ফুলকপি আলু দিয়ে পাবদা মাছের ঝোল করো।" তো সেই জন্যে ফুলকপি আলু দিয়ে পাবদা মাছের ঝোল করছি আর খুব তাড়াতাড়ি করছি। দেখতেই পাচ্ছ দুদিকে দুটো কড়াই বসিয়েছি। একদিকে ভাজছি মাছ, আরেকদিকে কিন্তু মাছের ঝোলটা মসলা দিয়ে কষিয়ে নিলাম। কারণ তোমাদের দাদাভাই দোকানে পাবদা মাছের এইটা ঝোল দিয়ে খেয়ে যাবে। তো আমায় বলেছিল, "তোমায় তাড়াহুড়ো করতে হবে না। আমি এমনি ডাল আর মাছ ভাজা দিয়ে খেয়ে যাচ্ছি।" কিন্তু দেখবে পাবদা মাছ ভাজা কিন্তু ভাত দিয়ে খেতে ভালো লাগে না। এটা কিন্তু ঝোলটা খেতেই ভালো লাগে। বা যদি সর্ষে পোস্ত বাটা দিয়ে করি সেটাও কিন্তু খেতে ভালো লাগে। তো সেই জন্য ওর কথাও বলেছে, কিন্তু আমি একটু তাড়াহুড়ো করেই কিন্তু আ মানে মাছের ঝোলটা করলাম। মানে আগেই পাবদা মাছগুলোই আগে করছি। আর আজকে পাবদা মাছের ঝোলটা ভীষণ ভালো হয়েছিল খেতে। যেহেতু তোমাদের কাছে পরে ভয়েসটা দিচ্ছি সেইজন্য কিন্তু বলতে পারছি। আর পাবদা মাছগুলো আজকে খুব স্বাদের ছিল আর খেতেও খুব ভালো ছিল। বলল কত করে যেন কিলো নিয়েছে। তো ও নিয়ে এসেছিল প্রায় ৮০০ না ৮৫০ গ্রামের মতন, মানে ১০ টা নিয়ে এসেছিল আরকি পাবদা মাছ। এই আগে আগে না, না কিছু হবে না। रहेगा তো দেখো তোমাদের দাদাভাই আবার এখন নিয়ে এলো আ মানে বিস্কুট, কেলগস, সার্ফ, আবার ওদিকে দেখো নিয়ে এসছে কুল, কাঁচা লঙ্কা, আবার একটা বড় লাউ, বেগুন, মানে এগুলো সব টুকটাক মুদিখানা নিয়ে এলো। আর এদিকে দেখো ফুলকপি আর আলুটা কেটে নিয়েছি। আজকে ফুলকপি আলু ভাজা হবে। আর এদিকে দেখো ফুলকপিটা আলাদা করে আবার রেখেছি। আর একটু কড়াইশুঁটি দিয়ে ফুলকপি দিয়ে আজকে মানে মুগের ডাল করব। শীতের জন্য এখনো কিন্তু আমাদের না মুগের ডালটা হয়নি, মানে ফুলকপি আর কড়াইশুঁটি দিয়ে। তো আজকে সেটা হবে। আর এদিকে দেখো ইন্ডাকশন ওভেনে ভাজা মুগের ডালটা বসিয়েছি। কড়াইশুঁটিটাও এর মধ্যেই দেখো দিয়ে দিয়েছি। তো রান্না করতে করতে এলাম এখন ছাদে। সকালবেলাতেই আজকে তোমাদের দাদাভাইয়ের বিছনাগুলো সমস্ত রোদে দিয়েছিলাম। মানে এগুলো ওর সব বিছনা আর কি পেতে দেওয়া হয়। যেহেতু শীতকাল এখন ৩টে ৪টে মানে বালাপোশ, কম্বল, লেপ এগুলো পেতে দিই। তো পেতে দিয়ে ও তো মেঝেতে ঘুমায়। তো সেই জন্য ওকে একটু মোটা করে বিছনাটা করে দিতে হয়।
তো সেই জন্যে মানে কি বলবো, বিছানাটা ভালোভাবে করে দিতে হয়। তো শীতকালের মধ্যে রোদে দেওয়া হয়। তো আজকে যেহেতু রোদটা প্রচণ্ড কড়া রোদ উঠেছে, মানে এত কড়া রোদ উঠেছে কি বলবো। তো সেই কারণের জন্যে আ সব ছাদে সকাল, সকাল রোদে দিয়েছিলাম। তো ছেলেকে এখন ডাকলাম, বললাম, "তুই ৩ টে কম্বল নিয়ে যা, আর আমি কম্বল আর লেপটা নিয়ে যাই। তাহলে দুজন মিলে নিয়ে গেলে একটু সুবিধাও হবে আর তাড়াতাড়ি হবে, আর নয়তো আমাকে ডবল করে আসতে হবে।" আর ওদিকে কিন্তু রান্না কিন্তু আমার মানে কিছুটা বাকি আছে। ডালটা সোমবার দিলেই আর কি হয়ে যাবে। আর এদিকে কিন্তু মানে রান্না করতে, করতেই আবার ওপরে এলাম যে না, কাজটা সেরে যাই। কারণ ছাদটা ফাঁকা না করলে আবার টুকটাক আমার কাচা থাকে, সেগুলো আবার কাচবো। তো সেই জন্য আর কি ছাদটা দেখো ফাঁকা করে দিলাম। তো রান্নাবান্না আমার একদম কমপ্লিট। আর রান্নাবান্না কমপ্লিট করে সোজা কিন্তু আমি এখন গ্যাস ট্যাস যেরকম মোছার, সেই সব মোছার কাজগুলো করছি। তো ঘড়িতে এখন খুব একটা বেশি বাজে না, ঘড়িতে বাজে ১টা। আর উঠেছিলাম কিন্তু আজকে প্রায় ৭টা, ৭:৩০টায়। তো সত্যি কথা বলতে কি, মানে ১টার মধ্যে যে আজকে সমস্ত কাজ আমার কমপ্লিট হয়ে যাবে এটা আমি ভাবতে পারিনি। কারণ দেখো, এই সময় করে আমি উপরে যাই, আর উপরে গিয়ে কিন্তু জানোই বিছানা তুলি, ঘর মুছি, এগুলো করি। কিন্তু আজকে দেখো, আমার কিন্তু সত্যি কথা সমস্ত কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে, যেটা কিন্তু আমার হয় না। যে কাজটা সত্যি কথা আমার বেলা ৩টে বেজে যায় যে কাজগুলো করতে, সেটা কিন্তু আজকে দেখো দুপুর ১:৩০টার মধ্যে কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল। তো গ্যাস ট্যাসগুলো মুছলাম, আর কড়াইটা না আজকে আর মাজিনি, মানে জলে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। আর এমনি গ্যাস ট্যাস মুছলাম, আর টুকটাক কিছু চায়ের বাসন ছিল, মানে পরে চা খাওয়ার বাসন আর ছেলের টিফিন খাওয়ার বাসন আর রান্নার দুটো একটা হাতা খুন্তি, এগুলো ছিল টুকটাক। তো সেগুলোই দেখো এখন কিন্তু আমি মেজে নিচ্ছি। কেন আর এরপরে আবার রোদ চলে গেলে আমি তো আর বেলার দিকে আর বাসন মাজি না, যা মাজার এখনই সমস্ত কিন্তু মেজে নিচ্ছি। তো একটুকুনি করলে আর একটু ফ্রিজটা মুছবো, কারণ অনেক দিন হয়েছে আবার ফ্রিজটা মোছা হয় না। ফ্রিজটাও একটু মুছবো। ফ্রিজটা মুছলে উপরে যাবো, একটু হয়তো ৫-১০ মিনিট বসে চান করবো। মোটামুটি আজকে হয়তো ২টোর মধ্যে আমার মনে হয় চান-টান পুরো কমপ্লিট হয়ে যাবে। আর আজকে আর জামাকাপড় কিছু কাচবো না। কারণ খুব বেশি জামাকাপড় আর নেই। শুধু বিছানার চাদরটা তুলেছিলাম আর বালিশের খোলগুলো। তো হয়তো সেগুলো ভিজিয়ে যদি রাখি তো রাখবো, আর নয়তো কালকে কাচবো। আজকে আর কাচবো না। কারণ প্রতিদিনই তো নিয়মিত ভাবে কাচা ধোয়া করি। করতে, করতে সত্যি অনেকটাই বেলা হয়ে যায়। তো সেই জন্য আজকে আর কাচা ধোয়াটা করব না। তাড়াতাড়ি যখন হয়ে গেছে তো হয়েই গেছে, ভালো হলো। তো মোটামুটি আজকে রান্নাবান্নাও খুব তাড়াতাড়ি হয়েছে। কায়দা করে সমস্ত কাজকর্ম করেছি। তো সেই জন্যে সত্যি কথা সমস্ত কিন্তু আমার টাইম মতনই হয়ে গেছে সমস্ত কাজকর্ম। তো দেখো বাসনগুলোও মাজলাম, গ্যাসও মুছলাম, সব কমপ্লিট। তারপরে রান্নাঘরটাও কিন্তু আমি মুছলাম। তো সেটা আর তোমাদের কাছে কিন্তু শেয়ার করতে পারিনি। রান্নাঘর মুছলাম, তারপরে ওইদিকে গ্যাসের নিচের মেঝেটা মুছলাম। এগুলো সব মোছা হয়ে গেছে। লাস্টে এখন দেখো ফ্রিজটা মুছছি। তো দুধের প্যাকেটগুলো না একটু মাছের ছোঁয়াচানি ছিল। তো ফ্রিজটা যেহেতু ভালো করে মুছছি, ওই জন্য দুধগুলো একটু ধুয়ে তারপর কিন্তু ফ্রিজের মধ্যে রাখবো। ডিপ ফ্রিজেই রাখি দুধটা। আর এই নিচের সেলফটায় থাকে তোমার পনির-টনির আনলে। তো তোমাদের দাদাভাই আজকে পনিরটা এনেছে পরে। তো সেটা না তোমাদের দেখাতে ভুলে গেছি। তো দেখো এখন ফ্রিজ-ট্রিজগুলো ভালো করে মুছছি। মুছে-টুছে নিয়ে একদম, আর দেখতেই পাচ্ছ আমার ফ্রিজ কিন্তু পরিষ্কার, খুব একটা নোংরা-টোংরা নেই। কিন্তু তারপরও আর কি একটু পরিষ্কার-টরিষ্কার না রাখলে তো হয় না। একটু গন্ধ-গন্ধও হয়। তো সেই জন্য আমি ফ্রিজটা মোটামুটি ৪-৫ দিন ৬ দিন অন্তর অন্তরই মুছে পরিষ্কার করি। তো এখন ঘড়িতে বাজে কিন্তু পাক্কা ওই ১:৩০টার মতন। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। টাটা!